একটি কল্পনা করুন, আপনি রাতের ৩টা বাজে ঘুমাচ্ছেন, হঠাৎ করে বাইরে বিস্ফোরণের শব্দ, আপনার স্ত্রী আপনাকে ধাক্কা দিয়ে দেখাচ্ছে, আপনার বাচ্চাটা কাঁদছে, বাইরে আগুন এবং আলো দেখাচ্ছে। এটা ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারির ভোর। এটা তেহরানের একটি সাধারণ পরিবারের গল্প। এই রাতে যা হলো তা শুধু একটি যুদ্ধের শুরু ছিল না, এটা ছিল বিশ্বের ইতিহাস বদলে দেওয়ার একটি রাত। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলতে চাই সেই গল্প যেটা অনেক মিডিয়া আপনাদেরকে পুরোটা সত্য বলে না। আজ ৫ই এপ্রিল, এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রায় ৩৬ দিন। এই ৩৬ দিনে কি হয়েছে, কেন হয়েছে, আর এই যুদ্ধে আপনার আর আমার জীবন কিভাবে আঘাত করেছে, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলেন শুরু করা যাক। বন্ধুরা, এই যুদ্ধটা বুঝতে হলে আমাদের একটা গল্পে যেতে হবে বা আরেকটু পিছনে যেতে হবে। ধরুন, আপনার প্রতিবেশীর সাথে আপনার বছরের পর বছর ঝামেলা। আপনার প্রতিবেশী চায় আপনার জায়গা দখল করে নিতে। আপনার প্রতিবেশী ভিতরে যেন জেনোসাইডাল মনস্টার বসবাস করে। সে চায় আপনার জায়গাকে দখল করে সেখানে সুরক্ষায় থাকতে। এই মেন্টালিটিতেই তৈরি হয় নতুন এক ঝগড়ার আবির্ভাব। এই ঝগড়ার সাথে সম্পর্ক রয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। প্রথমে ছোটখাটো মারামারি, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে একদিন সরাসরি যুদ্ধ। ইরান এবং আমেরিকার সম্পূর্ণ চিত্রটা ঠিক একই রকম। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল একের পর এক ইরানের সব মিত্রকে দুর্বল করতে শুরু করলো। হামাস, হিজবুল্লাহ একের পর এক ধাক্কা খেতে লাগলো ইরান। অন্যদিকে ইসরায়েল গাজাতে প্রায় ৭০,০০০-এরও বেশি শিশুকে হত্যা করেছে। এর পিছনে একটাই কারণ, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তাদেরকে এমন ভাবে ভয় দেখাও এবং তাদের অস্তিত্বকে এমন ভাবে ভেঙে দাও যেন তারা দাঁড়াতে না পারে। ২০২৫ সাল থেকে তথাকথিত শুরু হয় 12 ডে ওয়ার। আমেরিকা এবং ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করলো। এরপর ২০২৬-এর জানুয়ারি ইরানের ভেতর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের ভেতর ইসরায়েলি মোসাদ দিয়ে তারা সাধারণ মানুষকে হত্যা করেছে বলে ইরান দাবি করেছে। ইরানের সরকার সেই বিক্ষোভকে দমানোর জন্য গুলি চালিয়েছে এবং সেখানে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু এরপর কি হলো? ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে একটি পারমাণবিক আলোচনা শুরু হলো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, এটা বড় অগ্রগতি হচ্ছে। ইরান রাজি হয়েছে ইউরেনিয়ামের মজুদ না রেখে IAEA কে সম্পূর্ণ যাচাইয়ের সুযোগ দিতে তারা চেয়েছে। শান্তি যেন হাতের নাগালে। তারপর চলে আসলো ২৮শে ফেব্রুয়ারির ভোরবেলা। সেই আলোচনার মাঝখানেই বোমা পড়ল। আমেরিকার B-2 স্টেল বোমার এবং ইসরায়েলি যুদ্ধ বিমান অপারেশন ইপিক ফিউরি শুরু করলো। প্রশ্নটা হলো, কেন? আলোচনা চলছিল, ইরান মানতে রাজি হচ্ছিল, তাহলে হামলা কেন করা হলো? আসল কারণ হচ্ছে পেট্রোডলার। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যেটা কোনো সংবাদপত্র সরাসরি হেডলাইন করে না, কিন্তু এই যুদ্ধের হৃদয় হচ্ছে সেই কারণ। একটু ইতিহাস থেকে যদি ঘুরে আসি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। ১৯৭১ সাল আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন একটি সিদ্ধান্ত নিলেন, ডলার আর সোনার সাথে যুক্ত থাকবে না। এতে ডলার দুর্বল হওয়ার কথা ছিল, কিন্তু ১৯৭৪ সালে এক অসাধারণ চুক্তি করা হলো আমেরিকা আর সৌদি আরবের মধ্যে। চুক্তির শর্ত সহজ। সৌদি আরব বলল, আমরা তেল শুধু ডলারেই বিক্রি করব। আমেরিকা বলল, আমরা সৌদি আরবকে নিরাপত্তা দেব। এখানে সৌদি আরব বলতে গলফ স্টেটগুলোকে আমরা বোঝাচ্ছি। এই চুক্তির নামে তৈরি হলো পেট্রোডলার সিস্টেম। এরপর থেকে পুরো বিশ্বের খেলা পাল্টে গেল। চিন্তা করুন, পৃথিবীর প্রতিটি দেশে তেল কিনতে হলে ডলার লাগে। বাংলাদেশকেও, ভারতকেও, চীনকেও, মানে সবাইকে ডলার জমাতে হয়। আর ডলার জমাতে হলে আমেরিকার কাছ থেকে ডলার কিনতে হয়। এটা এমন একটি ব্যবস্থা যেখানে আমেরিকা কিছু না করেও ডলার ছেপে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। ডাচ ব্যাংক বলছে, পেট্রোডলার সিস্টেম এখন গ্লোবাল ট্রেডে ডলারের আধিপত্যের ভিত্তি। অন্যদিকে এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে আমেরিকার কি করা দরকার? একটাই জিনিস, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। কারণ বিশ্বের তেলের ২০% এই সরু পথ দিয়ে যায়। এই পথের নিরাপত্তা মানে পেট্রোডলারের নিরাপত্তা।
মিডল ইস্ট মনিটর বলছে পেট্রোডলার সিস্টেমের 3টি স্তরের উপর দাঁড়িয়েছে। 1 নাম্বার, উপমহাসাগরীয় দেশগুলোর স্থিতিশীল তেল উৎপাদন, ডলার, তেলের মূল্য নির্ধারণ, আর 3 নাম্বার হচ্ছে আমেরিকান আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা। ইরানের যুদ্ধের মূল অবকাঠামোই হচ্ছে ইরান এই 3টি বিষয়কেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। এখন বুঝুন ইরান কি করছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আমেরিকার জাহাজ সেখান থেকে যেতে পারছে না। কিন্তু চীনের জাহাজের ব্যাপারটা কি? রিপোর্ট বলছে ইরানের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা জানিয়েছেন যে জাহাজ চীনের ইয়ানে তেলের দাম পরিশোধ করবে শুধু তাকেই হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে, ডলার নয়। বন্ধুরা, এটা শুধু একটি যুদ্ধের চাল নয়, এটা পেট্রোডলার সিস্টেমের উপর সরাসরি আঘাত। একজন সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমকে বলেছেন, ইরান বন্দুকের নল দিয়ে যা করেছে চীন কাগজপত্র দিয়ে কখনো তা করতে পারেনি। হরমুজে ইয়ানের দাবি হলো 1974 সালের পর ডলারের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি। আর ডাচ ব্যাংক কি বলছে? এই যুদ্ধে পেট্রোডলারের পতনের একটি নতুন সূচনা বিন্দু হিসেবে স্মরণীয় হতে পারে এবং পেট্রো ইয়ান শুরু হতে যাচ্ছে। এই জন্যই আমেরিকা চেয়েছে ইরানকে ধ্বংস করে সেখানে একটি পাপেট সরকার বসাতে। ইসরায়েল তার মহারাজ্য তৈরি করবে এবং সেখানেই তারা থাকবে তাদের মহারাজ্য নিয়ে। সেজন্য অতি লোভ করতে গিয়ে ইরানের উপর হামলা করে ফেঁসে গেছে আমেরিকা। ইউরোপিয়ান বিজনেস ম্যাগাজিন বলেছে অতি লোভে যা হয়, আমেরিকা এখন সেই লোভ করতে গিয়েই ফেঁসে পড়েছে। অন্যদিকে আমেরিকা মূল কারণ না বলে বলছে পারমাণবিক হুমকি। IEA ইরানের তেল তিনি নিতে চান, তেল ক্ষমতাও আঞ্চলিক আধিপত্য চায় ট্রাম্প এবং ইসরায়েল। অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর কিছু কিছু প্রধান যদিও ইসরায়েলের পক্ষে রয়েছে, কিন্তু আরবের সাধারণ জনগণ ইরানের পক্ষে আছে। এ কারণে সুন্নি শিয়ার যুদ্ধ করিয়ে পুনরায় সেখানে উত্তাল করতে চায় ইসরায়েল, যেন তাদের আঞ্চলিক আধিপত্য বেঁচে থাকে। এ যেন যুদ্ধের এক নোংরা কৌশল। এ হচ্ছে আসল কারণ, যেটা কেউ সরাসরি বলছে না। একটি পরিবারের সর্বনাশের গল্প। বন্ধুরা, সেই হৃদয় বিদারক ঘটনাটি আপনারা সকলেই জানেন, কিন্তু তাও আবার তুলে ধরছি। 28 ফেব্রুয়ারি সকালের প্রথম হামলাটা হলো খামেনির কম্পাউন্ডে। খামেনি তার অফিসেই ছিলেন। তাকে বলা হয়েছিল যেন রাশিয়াতে চলে যান, কিন্তু তার জনগণ ছেড়ে তিনি সেখান থেকে যাননি, তিনি নিহত হলেন। শুধু খামেনি কি নিহত হয়েছেন? ইরানের সংবাদ সংস্থা ফেয়ার নিউজ জানিয়েছেন সেই একই হামলার খামেনির মেয়ে, জামাই, তার নাতনিও মারা গেছেন। সেই নাতনির বয়স ছিল মাত্র 14 মাস। একটা শিশু হয়তোবা সবে হাঁটতে শিখেছে, সে মারা গেল। আমি জানি খামেনিকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তাকে কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, কিন্তু সেই শিশুটির কি অপরাধ ছিল? এই প্রশ্নটার জবাব আমেরিকা ও ইসরায়েল কেউই দেয়নি। অন্যদিকে মিনাবে মেয়েদের একটি প্রাইমারি স্কুলে বোমা হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকার বাহিনী। প্রায় 100-রও বেশি শিশু সেখানে মারা গেছে। আমেরিকা এবং ইসরায়েল এখানে একটি নোংরা স্ট্র্যাটেজি ফলো করছে। তারা ডাবল স্টেপ স্ট্র্যাটেজি ফলো করছে, অর্থাৎ হাই লেভেলের সিভিলিয়ান ক্যাজুয়ালিটির জন্য তারা প্রথমে কোন স্কুলে হামলা করবে, সেখানে যখন আবার তাদের পিতামাতারা আসবে তাকে আবারও হামলা করে ডাবল ট্যাপ স্ট্র্যাটেজির মাধ্যমে বেশি জনগণ হত্যা করার চেষ্টা করছে, নিরস্ত্র জনগণ হত্যা করার চেষ্টা করছে আমেরিকা এবং ইসরায়েল। এবার বলতে চাই, যুদ্ধে শুধু সৈনিকরা মরে না বন্ধুরা, মরে সেই শিশুরাও যাদের কোনো রাজনীতি নেই। ইরান কি সত্যি শেষ হয়ে গেছে? ট্রাম্প বলছে ইরানের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সবকিছুই শেষ। সত্যি কি তাই? গত 4 এপ্রিল ইরান 2টি আমেরিকান যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। একটি হচ্ছে F-15E, অন্যটি হচ্ছে A-10। একজন আমেরিকান এয়ারম্যানও সেখানে নিখোঁজ। তেহরানের রাস্তায় মানুষের যেন উৎসব চলছে। আল জাজিরার বিশ্লেষণে ফিলিপস বেনিস বলেন, এটি প্রোপাগান্ডা ইকুয়েশনকে পাল্টে দিচ্ছে। অন্যদিকে ইরান 87টির বেশি আঞ্চলিক আক্রমণ করেছে। এর মধ্যে 36 দিনের মধ্যে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা আছে। তাহলে ইরান শেষ হয়ে গেছে এই কথাটি মিথ্যা বলে কি প্রমাণ হয় না? যুদ্ধে যদি মিথ্যা বলাটাই একটি কৌশল হয়, ট্রাম্প বলছে জিতে গেলেন, কিন্তু যুদ্ধে শেষ হচ্ছে না কেন? ট্রাম্পের মুখে মুখে বদলায় সত্য।
বন্ধুরা, এই যুদ্ধের সবচেয়ে বিভ্রান্তিকর জিনিস হচ্ছে ট্রাম্পের নিজের কথা। একটু মনোযোগ দিয়ে দেখুন। মার্চের মাঝামাঝিতে ট্রাম্প বলছে, আমি মনে করি আমি যুদ্ধে জিতে গেছি। একই সপ্তাহে, আমি সিজফায়ার চাই না, জয়ী পক্ষ সিজফায়ার করে না। 1 এপ্রিল ভোরে ট্রু সোশ্যালে লিখেছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট নাকি সিজফায়ার চেয়েছে তার কাছে। সেই রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ, আমরা আগামী 2-3 সপ্তাহ ইরানের উপর কঠোরভাবে আঘাত করব। যদি সিজফায়ারে চেয়ে থাকে, আঘাত কেন? এর মানে হচ্ছে এখানে তার কথার রদবদল রয়েছে। অন্যদিকে ইরান সঙ্গে সঙ্গে বলল, এটা মিথ্যা কথা, কোনো সিজফায়ার চাওয়া হয়নি। আর আজ 4 এপ্রিল ট্রাম্প আবার লিখেছে, 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ না খুলে দেওয়া হয়, তাহলে নরকের দরজা খুলে দেবে আমেরিকা ইরানের জন্য। কেমন যেন উদ্ভট কথোপকথন। টাইম ম্যাগাজিনে লিখেছেন, ট্রাম্পের ভাষণ ছিল পরস্পর বিরোধী বক্তব্য, একটি বিভ্রান্তিকর সিরিজের যেন অবকাঠামো ট্রাম্পের বক্তব্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এরাকচি সিএনএনকে বলেছেন, আমেরিকার প্রতি আমাদের কোনো আস্থা মাত্র নেই, সম্পূর্ণ আস্থা শূন্য। যদি গ্রাউন্ড অন ফোর্সে আমেরিকা ইরানের উপর হামলা করে, আরাকচি বলেন, আমরা প্রত্যেকের জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, যখন একজন নেতা একদিকে বলে জিতে গেছে, পরদিন বলে আবারও মারবেন, তখন বুঝতে হবে সেই নেতার হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। পারমাণবিক বিপদ, যেটা সবাই চেপে যাচ্ছে, এখানে আপনাদের ভয় লাগবে, কিন্তু জানাটা জরুরি। 4 এপ্রিল ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরের কাছে আবারও হামলা হলো। একজন নিরাপত্তা কর্মী মারা গেল। এটাই এই বুশেহরে প্রায় 4র্থ হামলা। রাশিয়ার পারমাণবিক কোম্পানি রোস্তামের সাথে সাথে সেখান থেকে প্রায় 198 জন কর্মীকে সরিয়ে নিতে শুরু করলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রী আরাকচি বলেন, বুশেহরের আরেকটি হামলা হলে তেজস্ক্রিয় বিকিরণ শুধু ইরানে নয়, আঞ্চলিক রাজধানীগুলোতেও পৌঁছে যাবে। রাশিয়া এই হামলাকে তীব্র নিন্দা জানিয়েছেন। বন্ধুরা, চেরনোবিল 1986 এবং ফুকুশিমা 2011, এই দুইটির ঘটনা কি আপনাদের মনে আছে? আমরা জানি সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণের মাধ্যমে কি ধরনের দুর্ঘটনা ঘটেছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা মানে শুধু এটা ইরানের সমস্যা নয়। মনে রাখবেন, বাতাস সীমানা মানে না, বিকিরণের পাসপোর্টের প্রয়োজন হয় না। এই বিপদটি নিয়ে বিশ্বের মিডিয়া যতটা লেখা উচিত ছিল ততটা আলোচনা করেনি। অন্যদিকে তেল আবিবের বর্তমান অবস্থা কি? মানুষ প্রতিদিন সাইরেনের আওয়াজে বারবার বাংকারে প্রবেশ করছে। বেইসেমেসে একটি সিনাগের মিসাইল হামলায় প্রায় 9 জনের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে। আল জাজিরার রিপোর্ট বলছে, তেল আবিবের সাইরন এবং জীবনের অংশ হয়ে গেছে। 3000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি প্রায় $112 বিলিয়ন ছড়িয়েছে। ইসরায়েল যেন ফুললি ব্রোক। সেখানে চলছে তীব্র সেন্সরশিপ। প্রকৃত তথ্যকে সকলের সামনে পৌঁছানো হচ্ছে না। এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ঘুরিয়ে ফিরিয়ে প্রকাশ করা হচ্ছে, তেল আবিবে যুদ্ধের ভিডিও যদি কেউ পোস্ট করে তাহলে তার জন্য 5 বছরের জেল। এটি একটি মিথ্যা। স্পন্সর ফ্যাক্ট চেকার এটা দাবি করেছে, এটি ভুয়া নিউজ। কিন্তু সত্যিকারের সেন্সরশিপ আছে কি? হ্যাঁ, আছে। +97 ম্যাগাজিন এবং CNN এর রিপোর্টরা বলছেন, ইসরায়েলের সামরিক সেন্সরশিপ মিসাইলের আঘাতের অবস্থার ক্ষতি পরিমাণ প্রকাশ নিষিদ্ধ করেছে। CNN এর 2 জন সাংবাদিককে আটক করেছে কারণ তারা সত্য প্রকাশ করছিল। একটি বিদেশি মিডিয়ার সংস্থার ম্যানেজার স্বীকার করেছেন, আমরা কভারেজের সত্যিকারের সত্যটা সকলের সামনে তুলে ধরতে পারছি না। ইরানেও ইন্টারনেট ব্লক আউট রয়েছে। আমেরিকাও তার হাতে সংখ্যা পুরোপুরি প্রকাশ করছে না। অন্যদিকে ইসরায়েলে সম্পূর্ণ তথ্যকে প্রকাশ করছে না। বাংকারের অবস্থা কি এবং সেখানে যেন আন্দোলন দিন দিন বারংবার বেড়েই চলছে। বন্ধুরা, এই যুদ্ধের 3 পক্ষেই লড়ছে, প্রত্যেকেই যেন তাদের অবস্থানকে গোপন করছে। আর ইরান, আমেরিকা, ইসরায়েল আর সত্য সবার আগে এখান থেকে হেরে যাচ্ছে। এবার আসি এই টপিকে, বাংলাদেশের কি অবস্থা। এবার আসুন সবচেয়ে কাছের কথায়। আপনি হয়তোবা ভাবছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের কি? বন্ধুরা, আপনারা মোটরসাইকেলের ট্যাঙ্কি ভরাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোকে কি আপনি মনে করছেন না এই যুদ্ধটি আপনার জীবনের বাইরে নয়? আনাদুলু এজেন্সি রিপোর্ট করেছে, মিরপুরে মানুষ 1 লিটার জ্বালানির জন্য
4 ঘন্টাও অপেক্ষা করছে। কেন? বাংলাদেশে তার মোট জ্বালানির 95% আমদানি করে, আর সেই আমদানির রাস্তা হচ্ছে হরমুজ প্রণালী, যা এখন বন্ধ। ইরান সেটা নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের মধ্যে তেল প্রবেশ হচ্ছে, কিন্তু এর পিছনেও কিছু কালো কালি রয়েছে। সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ করলো, তেলের ডিপোতে সৈন্য মোতায়েন করলো, তাও যেন এই তেলের সংকটকে কমানো যাচ্ছে না। কিন্তু এখানে একটা সত্য কথা বলা দরকার, যুদ্ধের কারণে সংকট সত্যিই আছে, কিন্তু বাংলাদেশের মজুতদারি, কালোবাজারি আর দুর্নীতির কারণে সংকট আরো বড় হয়েছে। বাজারে তেল আছে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা গুদামে রাখছে, দাম বাড়াচ্ছে। বিদেশের যুদ্ধ থামানো আমাদের হাতে নেই, কিন্তু ঘরের দুর্নীতি থামানো সেটা আমাদের হাতে আছে। সিএফআর বলছে, বাংলাদেশের মতো দেশে যদি জ্বালানির সংকট শুরু হয়, তাহলে সামাজিক অস্থিরতা হতে পারে। চলুন পুরো গল্পটা এক নজরে দেখে আসি। 28 ফেব্রুয়ারি রাত, অপারেশন ইপিক ফিউরি। খামেনি নিহত, তার 14 মাসের নাতনি নিহত হয়েছে। মিনাবের স্কুলে প্রায় 100+ শিশু নিহত হয়েছে। হরমুজ আমেরিকান ইকোনমির জন্য বন্ধ। 1 মার্চ ইসরায়েল বেইসেম সেমেতের সিনাগগে মিসাইলের 9 জন নিহত হয়েছে। হিজবুল্লাহ যুদ্ধে যোগদান করেছে। মার্চ বাংলাদেশের জ্বালানির সংকট, বিশ্ববিদ্যালয় বন্ধ। 18 মার্চ ইসরায়েল কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা করে এলএনজি উৎপাদন প্রায় 17% কমল। 21 মার্চ আমেরিকা নাতানজ পারমাণবিক কেন্দ্রের বাংকার বাস্টার বোমা ফেলল। 1 এপ্রিল ট্রাম্পের বিভ্রান্তিকর জাতির উদ্দেশ্যে ভাষণ, ইরান বলল আলোচনা নেই। 3 এপ্রিল ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজির বাড়িতে হামলা, তার স্ত্রী নিহত। 2020 সালে তৈরিকৃত পাস্তুর ইনস্টিটিউট ধ্বংস। 4 এপ্রিল বুশহারের 4র্থ হামলা হয়। ইরান 2টি আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত করেছে। 5 এপ্রিল আজ ট্রাম্প বলেছে 48 ঘন্টার আলটিমেটাম, যদি না হয় ইরানের জন্য নাকি জাহান্নামের দরজা খুলে দিবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনেক কিছুই দেখলাম। একটা 14 মাসের শিশুর মৃত্যু দেখলাম, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বারবার হামলা দেখলাম, একটা রাষ্ট্রপতিকে দেখলাম যিনি একদিনে বলছে জিতেছেন, পরদিন বলছে আমরা আবারও হামলা করব। আর দেখলাম ঢাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন রিকশা চালক, যিনি জানেনও না এই যুদ্ধে তার পেটকে কিভাবে লাথি মারছে। এই যুদ্ধ কে জিতবে আমি জানি না, কিন্তু কে হারছে তা জানি, তা হচ্ছে এই দেশের জনগণ, এই দুনিয়ার সাধারণ মানুষ। যুদ্ধকে কখনোই আমরা কাম্য মনে করি না, কিন্তু যারা জেনোসাইড করতে আসবে তাদেরকেই শক্ত হাতে দমন করতে হবে। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আপনার মতামত দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।